আজকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে আজকে পর্যন্ত অন্তত বলতে পারি যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটল। সুপ্রিম কোর্টের রায় এলো, সেই রায়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পরিষ্কার সুপ্রিম কোর্ট পূর্ণ আস্থা রাখছে বিচার বিভাগের যে কাজ বা বিচারপতিরা যে কাজ করছেন, অর্থাৎ ভেরিফিকেশনের কাজ করছেন। 60 লক্ষ ভোটারের ভেরিফিকেশন চলছে, তার মধ্যে 10 লক্ষ ক্লিয়ার হয়ে গেছে, 10 লক্ষর কাজ সম্পূর্ণ হয়েছে, 50 লক্ষর কাজ বাকি আছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করতে রাজি নয়। কবে এই 10 লক্ষ ভোটার তালিকার তালিকা আকারে প্রকাশ পাবে, বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে, সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিবেন। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ভাই বিচার বিভাগের যারা লোক যারা এই কাজটা করছেন তাদের প্রতি আস্থা রাখতে হবে, তাদের প্রতি সম্মান রাখতে হবে। এই অযথাচিত এই মাইক ধরেই সঙ্গে সঙ্গে বিচারপতিদেরও আক্রমণ করা, এটা যে মানবে না প্রধান বিচারপতি, সেটা কিন্তু পরিষ্কার সূর্যকান্তের বক্তব্য থেকে ধরা পড়েছে। তিনি বলেছেন যে বিচারপতিদের প্রতি যদি আপনারা আস্থা হারান বা আস্থা রাখতে না পারেন বা তাদের কাজে যদি বাধা তৈরি করেন, তাহলে বড় পরিমাণে জরিমানা জারি করা হবে, অর্থাৎ শাস্তির ব্যবস্থা করা হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে যে ফ্যাসাদে পড়লেন, অলরেডি তিনি ফ্যাসাদে পড়েছেন। যে বলটা ইলেকশন কমিশনের কোর্টে ছিল বা বিজেপির কোর্টে ছিল, আজকে কিন্তু সুপ্রিম কোর্ট আরো পরিষ্কার করে তাদের নিজেদের কোর্টে নিয়ে নিল। আবারও ইলেকশন কমিশন বলল যে না, যদি কেউ খুশি না হয়, অর্থাৎ ভেরিফিকেশনের পরে যদি নাম কাটা যায়, তাহলে তিনি অ্যাপিল করতে পারবেন এবং তার জন্য একটা অ্যাপিলেট কোড হবে। এতদিন পর্যন্ত কি ছিল ব্যবস্থাটা, যে আপনি ডিএম ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, ডিইও কে আপনি আবেদন করবেন। যদি আপনার নাম না থাকে, ডিলিটেড হয়, তাহলে আপনি ডিইও অ্যাপিল করবেন যে আমি জেনুইন ভোটার, আমার নাম কাটা গেছে, অর্থাৎ ডিএম কে অ্যাপিল করবেন। ডিএম একেবারে জেলার লোক ছিল এবং তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিল ডিএম এর উপর। ফলে ডিএম কে দিয়েই কাজটা করে নিতে পারত তৃণমূল কংগ্রেস। আজকে ইলেকশন কমিশন, আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল, তার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদেরকে আরো বেশি অসুবিধার মধ্যে ফেললেন। সুপ্রিম কোর্টের এই রায় যে আসলো, তার ফলে অ্যাপিলেট কোর্ট তৈরি হবে। আপনারা জানেন কোর্টের অ্যাপিল করার পরে সেইটাতে সময় লাগে এবং তাতে মানুষের হয়রানি বাড়বে বলে কমবে এটা আমি মনে করি না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছেই কিন্তু অ্যাপিল করার সুযোগ ছিল, সেখান থেকে কেড়ে নেওয়া হলো। আর অন্যদিকে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যদি ঠিক মতন তার রায়ে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনার সুযোগ ছিল সিইও চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দ্বিতীয়বারের জন্য অ্যাপিল করার। এবার দুটো অ্যাপিলই কিন্তু আর থাকছে না, পরিবর্তে বিচারপতিদের নিয়ে একটা অ্যাপিলেট কোড হবে। সেই কোড কিন্তু যদি আপনার নাম ডিলিট হয় তাহলে বিচার করবে। এই এন্টার প্রসেসে শেষ হবে কি, অর্থাৎ ভোট ঘোষণা হয়ে যাচ্ছে, ভোট ঘোষণা আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। 15 থেকে 16 তারিখের মধ্যে ভোট গণনা হবে, 15 তারিখে হওয়ার সম্ভাবনাই প্রবল। যদি ভোট তারিখ ঘোষণা হয়ে যায়, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তাহলে কিন্তু এই 60 লক্ষর মধ্যে হয়তো আরো অনেক সংখ্যক মানুষের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যদি না হয়, মোটামুটি যে হিন্স পেলাম, হয় সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশিকা জারি করলেও করতে পারে, আর না হলে কিন্তু আপনার নাম যদি ডিলিট হয়ে যায়, আপনার নাম যদি বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিছু করার নেই, ভোট দেওয়ার কিন্তু এখতিয়ার থাকবে না। এই ইন্টার জুডিশিয়ারির হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল প্রচার করছে জয় হিসাবে, কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে ভেবে দেখেন, যে প্রসেসটা রাজ্য সরকারের অধীনে ছিল, যে প্রসেসটা ডিএমদের অধীনে ছিল, সেই ডিএমদের থেকে অধিকারটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে নিয়ে গেল, অনেকদিন আগেই নিয়ে গেছিল। এবার আরো বেশি সমস্যা তৈরি হতে পারে, কারণ অ্যাপিলেট কোর্টের সময় লাগে। যেহেতু ডিএমদের হাতে আর নাম ডিলিট হয়ে যাওয়ার পরে অ্যাপিল করবার আপনার ক্ষমতা থাকবে না, পুরোপুরি অ্যাপিলেট কোর্টের হাতে থাকবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার নিষ্পত্তি হবে। ফলে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস প্লেইং টু গ্যালারি করতে গিয়ে, প্রথম থেকেই প্লেইং টু গ্যালারি করতে গিয়ে ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা না করে আসলে কিন্তু মানুষকে বিপদে ফেলেছে, মানুষকে আরো বেশি হয়রানির মধ্যে ফেলেছে, মানুষকে আরো বেশি সময় মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ আরো অধিক সময় লাগবে, আরো হয়রানির সম্ভাবনা আছে। ফলে সব মিলে একটা অনিশ্চয়তা জায়গা যে তৈরি হয়েছে সেটা তো ফ্যাক্ট। আর এই অনিশ্চয়তার জায়গাটা একটা কারণেই তৈরি হয়েছে যে স্ট্যালিনের মতন
মুখ্যমন্ত্রী অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি বিজেপির লোক নন, তীব্র বিজেপি বিরোধী লোক। বিজেপির বিরোধিতা করেই তিনি তামিলনাড়ুতে জয়ী হয়েছিলেন এবং এবারও হয়তো হবেন। সেই স্ট্যালিন কিন্তু তার প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়েছিল, সহযোগিতা করে কিন্তু সেখানে এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে। কোনো ক্ষোভ বিক্ষোভ কিন্তু সে রাজ্যে হয়নি। ফলে স্ট্যালিন তামিলনাড়ুতে যেটা পারল, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সেটা পারলেন না বা করতে চাইলেন না। তিনি যদি প্রথম থেকে স্ট্যালিনের মতন রাজ্যের প্রশাসনকে সহযোগিতার কথা বলতেন, এই মুসলিম ভোটটা পাওয়ার জন্য তিনি যে বিরোধিতা, একটা আলটা বিরোধিতা করলেন বা যে বিরোধিতাটা আর্টিফিশিয়াল বিরোধিতা করলেন, সেটা না করে যদি তিনি বিএলও, এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও সমেত পুরো প্রশাসনটাকে যদি তিনি কাজে লাগাতেন বা সহযোগিতার বার্তা দিতেন, যদি ডেটা এন্ট্রি অপারেটর 1000 দিয়ে দিতে পারতেন, অথবা তিনি যে শুনানির পর্বে যে আধিকারিকদের দেওয়ার কথা ছিল সেই আধিকারিকদের যদি বিরোধিতা না করে দিয়ে দিতেন শুরুতেই, তাহলে আমার ধারণা এতদিন অন্য রাজ্যের মতন পশ্চিমবাংলাতেও এসআইআর শেষ হয়ে যেত। আজকে যে হয়রানি হচ্ছে, আজকে এখনো যে 50 লক্ষর ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি আছে, বিচার বিভাগের হাতে আছে, বা ডিলিট যাদের নাম হয়ে যাচ্ছে তাদের শুনানির জন্য আবার অ্যাপিলেট কোর্টে যেতে হবে, এই এত যে ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাট কিন্তু একমাত্র হয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার ফলে। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল সেটা কিন্তু মানুষের অনিশ্চয়তা মানে আমি তো আর বলতে পারবো না কোর্টকে ধরে, কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে একেবারেই এটা বলা যায় না, বরঞ্চ কোর্ট আরো বেশি দায়িত্ব নিজের হাতে নিয়ে নিল, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত থেকে নিয়ে নিল, সিও থেকে নিয়ে নিল। তার ফলে রাজ্য সরকারের প্রশাসনের সামান্যতম নিয়ন্ত্রণ করা বা প্রভাব খাটানোর কোনো জায়গা থাকলো না। আজকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে আজকে পর্যন্ত অন্তত বলতে পারি যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটল। তারা যেটা চেয়েছিলেন সেটা কিন্তু তারা করতে পারেননি, বরঞ্চ বিচার বিভাগের চূড়ান্ত হস্তক্ষেপের ফলে অসুবিধাটা আরো বাড়ল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভাবে, এবং সাধারণ মানুষের হয়তো দীর্ঘ থেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। এবং সত্যি বলতে কি ইলেকশন কমিশনকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার থেকে বিরতও রাখেনি। ফলে নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে দিনক্ষণ ঘোষণাও করতে পারে। একটা আশ্চর্যজনক হলেও সত্যি যে তৃণমূল কংগ্রেস কিন্তু একথা বলছে না যে একজন ভোটারের নামও যদি ভেরিফিকেশন না হয় তাহলে আমরা নির্বাচন করতে চাই না, আমরা নির্বাচন বয়কট করব, বা অর্থাৎ সেটা কিন্তু বলছে না। অর্থাৎ ভোটারদের ভোটটা চাই, কিন্তু ভোটাররা যদি সত্যি ভেরিফিকেশন তাদের না হয়, সবার ইনকমপ্লিট থাকে, তাহলে নৈতিক কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না এই কথাটা কিন্তু বলতে পারছে না। কারণ ক্ষমতা বড় বালাই, ক্ষমতার মধ্যে থাকতে হবে। সেই শেষ পর্যন্ত যদি ভোটারদের ভেরিফিকেশন কমপ্লিট নাও হয়, ভোটার তালিকায় চূড়ান্ত নাম নাও থাকে বা ডিলিটও থাকে, তারপরেও তো নির্বাচন করে আমাকে মসনদে বসতে হবে, এই ভাবনাটাই কিন্তু শেষ পর্যন্ত কাজ করছে। ফলে আমার মনে হয় আজকের সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বড় ধরনের ধাক্কা এলো, এবং এন্টার প্রসেসটা যেটা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তারা দাগিয়ে যাচ্ছিলেন সেটা আরো বেশি ক্ষীণ হয়ে গেল। এখন কিন্তু দায়টা পুরোপুরি বিচার বিভাগের উপরেই থাকলো, কারণ শুনানিটাও সিওর কাছে থাকছে না, ডিএম এর কাছে থাকছে না, অ্যাপিল করার যে জায়গা, ডিলিট হয়ে গেলে, নাম বাদ হয়ে গেলে অ্যাপিল করতে পারবেন আপনি একমাত্র অ্যাপিলেট কোর্টে। ফলে পুরোটাই কোর্ট এক্সারসাইজের মধ্যে পড়ে গেল। সেই অর্থে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই গলার সুর চড়াক না কেন, এই প্রসেসে থেকে কিন্তু ইলেকশন কমিশন বের হয়ে গেল, এবং তাকে শত্রু ভেবে তাকে গণশত্রু করার যে উদ্যোগ গত কয়েকদিন ধরে চলছিল ধর্ণা মঞ্চ থেকে, সেই উদ্যোগ কিন্তু ভাটা পড়বে বলেই আমি মনে করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।